কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 9-এর লেসন 1-এর যে গল্পটা রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর এক্সারসাইজের প্রশ্নোত্তরগুলো আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমরা টেক্সটটাকে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে এক্সারসাইজ 1-এ বলা টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচের তালিকা থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নম্বরে বলা ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড, মানে সেই বকুল গাছটাতে বাস করতো, কারা বাস করতো? ক্রোস মানে কাক, নাকি মাংকিস মানে বানর, টাইগার্স বাঘ, স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। তাহলে এখানে কারা বাস করতো? মাংকি হবে, ঠিক আছে। মাংকিতে আমরা দাগ দেবো, টিক চিহ্ন দেবো। এখানে এই যে বক্সে মাংকির পাশে যে বক্সটা, এই বক্সে আমরা টিক চিহ্ন দেবো। 2 নম্বরে বলা On the way back from the festival, Vola grandpa tightly held on to the two fingers of his, মানে যখন সেই উৎসব থেকে on the way back from the festival মানে উৎসব থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড, ভোলা গ্র্যান্ডপা শক্ত করে ধরেছিলেন, হেল্ড অন মানে ধরেছিলেন, টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ, দুটি আঙ্গুল ধরেছিলেন। কার দুটি আঙ্গুল ধরেছিলেন সেটাই আমাদেরকে এখান থেকে বের করতে হবে। যে ভোলা গ্র্যান্ডপা সে উৎসব থেকে ফেরার পথে কার দুটি আঙ্গুল ধরেছিলেন? সন মানে তার পুত্রের, নাকি কাজিন মানে তার ভাই বোনের? কাজিন মানে হচ্ছে কাকাতো জ্যাঠাতো মামাতো পিস্ততো, এরকম হচ্ছে ভাই বোনকে ইংরেজিতে কাজিন বলা হয়। তারপর হচ্ছে গ্র্যান্ডসন মানে তার নাতির, নাকি নেফিউ মানে হচ্ছে ভাগনা বা ভাগ্নি। তাহলে হবে হচ্ছে গ্র্যান্ডসন, ঠিক আছে। তাহলে এই গ্র্যান্ডসনের পাশে যে বক্সটা এটাতে আমরা টিক চিহ্ন দেবো। 3 নম্বরে বলা এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ গ্যাং অফ পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, একদল জলদস্যু ওয়ার বারিং মানে হচ্ছে কিছু পুঁতে দেওয়া, ঠিক আছে। তো কী পুঁতছিল তারা? বারিং মানে পোতা বা হচ্ছে কিছু কবর দেওয়া, ঠিক আছে, এরকম কিছু একটা। তাহলে এই একদল জলদস্যু কী পুঁতছিল? লার্জ বক্স মানে একটা খুব বড় বাক্স, স্মল বক্স মানে ছোট বাক্স, লার্জ ব্যাগ মানে একটা বড় ব্যাগ, নাকি স্মল ব্যাগ মানে একটি ছোট ব্যাগ। তাহলে তারা কি মাটিতে পুঁতছিল? তাহলে লার্জ বক্স হবে এ নাম্বার, তাহলে এ নাম্বারের পাশে টিক চিহ্ন হবে। তারপরে 4 নম্বরে বলা ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, কোথা থেকে ফিরছিলেন? ইয়ারলি মার্কেট মানে বাৎসরিক কেনাকাটার থেকে, মানে প্রতি বছরের কেনাকাটার থেকে, নাকি মান্থলি মার্কেট প্রতি মাসের কেনাকাটার থেকে, ডেইলি মার্কেট মানে প্রতিদিনের কেনাকাটার থেকে, নাকি উইকলি মার্কেট মানে সাপ্তাহিক কেনাকাটার থেকে, প্রতি সপ্তাহে কেনাকাটার থেকে। তাহলে এটা কোনটা হবে? ডি নাম্বারটা হবে, যে উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। 5 নম্বরে বলা ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা গিয়েছেন? ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছেন অ্যাট দ্য এজ অফ, তখন তার বয়স কত ছিল? 85 মানে 85 বছর, 95 নাকি 55 নাকি 75? তখন তার বয়স ছিল 95 মানে 95, বি নাম্বারটা। বোঝা গেল? এবার এক্সারসাইজ 2-এ বলা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টা শব্দের মধ্যে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন বলা হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করেছিলেন? কখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করেছিলেন? এই দেখো উত্তরটা দেখো, এই যে 1 নম্বর উত্তর দেখো, হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন হি লেট আউট এ লাউড ওয়েল। হোয়েন যখন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে হারিয়েছিলেন, লস্ট মানে হারিয়েছিলেন, তাহলে লস্ট হিজ গ্র্যান্ডসন তার নাতিকে হারিয়েছিলেন, হি লেট আউট এ লাউড ওয়েল, তখন তিনি খুব জোরে চিৎকার করেছিলেন। তারপরে বি নম্বরে বলা হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার, কোথায় সেই নাতি মানে ভোলা গ্র্যান্ডপার নাতিটি, গ্র্যান্ডসন মানে নাতি, কোথায় একটা খুব আরামদায়ক শেল্টার মানে হচ্ছে আশ্রয়, সে ভোলা গ্র্যান্ডপার নাতি কোথায় আরামদায়ক আশ্রয় বা সুরক্ষিত আশ্রয় খুঁজেছিলেন? ফাউন্ড মানে খুঁজেছিল, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন
ফাউন্ড এ কোজি শেল্টার, সেই নাতি কোথায় আরামদায়ক শেল্টার অর্থাৎ আশ্রয় খুঁজেছিল। তাহলে যে বি নম্বরের উত্তর, দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ, সেই নাতি গরুর পেটের নিচে একটি আরামদায়ক একটি সুরক্ষিত আশ্রয় খুঁজেছিল। ফাউন্ড এ কোজি শেল্টার, একটি আরামদায়ক আশ্রয়, শেল্টার মানে আশ্রয়, ফাউন্ড মানে খুঁজেছিল কোথায়, আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার দ্য বেলি, বেলি মানে পেট, অফ এ কাউ, একটি গরুর, কাউ মানে গরু, একটি গরুর পেটের নিচে সে নাতি আরামদায়ক আশ্রয় খুঁজেছিল। সি নম্বরে বলা, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, সে পর্বতে যে প্রথম লোকটিকে ভোলা গ্র্যান্ডপা দেখিয়েছিলেন তাকে কি রিকোয়েস্ট করেছিলেন, তার কাছে কি অনুরোধ করেছিলেন। এই সি নাম্বার, ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার, ভোলা গ্র্যান্ডপা কিসের রিকোয়েস্ট করেছিল, কিসের অনুরোধ করেছিল, অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার, তাকে কিছু পানীয় জল দেওয়ার জন্য তিনি রিকোয়েস্ট করেছিলেন। ডি নম্বরে বলা, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড, ভোলা গ্র্যান্ডপা, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর বয়স কত ছিল, হোয়েন হি ডাইড, যখন তিনি মারা গিয়েছিলেন, মানে যখন ভোলা গ্র্যান্ডপা, এখানে হি বলতে ভোলা গ্র্যান্ডপাকে বোঝানো হয়েছে, হোয়েন হি ডাইড মানে হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর বয়স তখন কত ছিল। তাহলে হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন, হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড, তখন তার স্ত্রীর বয়স কত ছিল, 80 ইয়ার্স মানে 80 বছর। তারপরে এক্সারসাইজ 3তে বলা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে আমাদেরকে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নে বলা, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, সেই বালিয়াড়ির নিচে কেন কোনো আসল ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে ধন, ঠিক আছে, গুপ্তধন, তাহলে কেন সে বালিয়াড়ির নিচে কোনো গুপ্তধন, আসল গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি। তাহলে উত্তরটা কি, এই যে এক্সারসাইজ 3 দেখো, ভোলা গ্র্যান্ডপা স দ্য ট্রেজার ইন হিজ ড্রিম, সো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, ভোলা গ্র্যান্ডপা স, ভোলা গ্র্যান্ডপা দেখেছিলেন, দ্য ট্রেজার সেই গুপ্তধনটি দেখেছিলেন, ইন হিজ ড্রিম তার স্বপ্নে, ভোলা গ্র্যান্ডপা স দ্য ট্রেজার ইন হিজ ড্রিম, ভোলা গ্র্যান্ডপা তার স্বপ্নে সেই গুপ্তধন দেখেছিলেন, সো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, সুতরাং বা তাই কোনো আসল গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি, কারণ সেখানে তো কোনো আসল গুপ্তধন ছিলই না, ভোলা গ্র্যান্ডপা সেটা তার স্বপ্নে দেখেছিলেন, তাই সেখানে কোনো আসল বা সত্যিকারের গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি। বি নম্বরে বলা, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ এ ব্যানিয়ান ট্রি, যখন ভোলা গ্র্যান্ডপা একটি বট গাছে চড়েছিলেন তখন সে বাঘটি কী করছিল, হোয়াট ডিড দ্য টাইগার ডু, বাঘটি কী করেছিল, আফটার মানে পরে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ এ ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, ভোলা গ্র্যান্ডপার বট গাছে চড়ার পর বাঘটি কী করেছিল। তাহলে দেখো বি নম্বরের উত্তর, দ্য টাইগার রোড, রোড মানে রোড, আরও এ আর, রোড মানে হচ্ছে গর্জন করা, তাহলে আরও এ আর ইডি, লাস্টে ইডি যুক্ত করে এটাকে পাস্ট করা হয়েছে, পাস্ট ফর্মে করা হয়েছে, রোডের পাস্ট ফর্ম হচ্ছে রোড, তাহলে বাঘটি গর্জন করেছিল, দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করেছিল, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, সার্কেল মানে চক্কর কাটা, ঠিক আছে, পাক খাওয়া, সার্কেল দ্য ট্রি সেই গাছটিকে, গাছটি চক্কর খেয়েছিল, সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস মানে প্রায় 100 বারের মতো গাছটির চক্কর খেয়েছিল বাঘটি। আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্ব ইট, আফটার মানে পরে, পরে অর্থাৎ আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্ব, ভোলা গ্র্যান্ডপার সেটিতে চড়ার পরে বাঘটি কী করেছিল, গর্জন করেছিল এবং প্রায় 100 বারের মতো গাছটির চক্কর কেটেছিল। Then the tiger sheltered down under a bush and kept him watching. Then তারপর দ্য টাইগার শেল্টার্ড আন্ডার এ বুশ, বাঘটি একটি ঝাড়ের নিচে আশ্রয় নিল, অ্যান্ড কেপ্ট হিম ওয়াচিং এবং তার দিকে তাকিয়ে রইল, কেপ্ট হিম ওয়াচিং তার দিকে তাকিয়ে রইল বা তাকে দেখতে রইল।
হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। অ্যাকর্ডিং মানে হচ্ছে মতে, তাহলে হোয়াট ওয়াজ দ্য রিজন, কী কারণ ছিল, অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ, ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কী কারণ ছিল, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর মতে। তাহলে তার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণটা কী ছিল। সি নাম্বার, সি নাম্বার উত্তরটা দেখো। অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপাস forgetfulness was responsible for his death. She said that Bhola grandpa must have forgotten to breathe, so he died. তাহলে এর মানেটা কি দাঁড়ালো দেখো। অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপাস ফরগেটফুলনেস মানে হচ্ছে বিস্মৃতি বা বারবার ভুলে যাওয়ার অভ্যাস। তাহলে ভোলা গ্র্যান্ডপাস ফরগেটফুলনেস, ভোলা গ্র্যান্ডপার বিস্মৃতি ওয়াজ ছিল রেসপন্সিবল মানে দায়ী। ভোলা গ্র্যান্ডপার বিস্মৃতি বা বারবার ভুলে যাওয়ার অভ্যাসটাই দায়ী ছিল। কিসের জন্য দায়ী ছিল? ফর হিজ ডেথ, তার মৃত্যুর জন্য। শি সেইড, তিনি বললেন, তিনি বলতে এখানে ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের কথা বলা হয়েছে। তাহলে শি সেইড, তিনি বললেন, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগেটেন মানে হচ্ছে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, আর ফরগেটেন হচ্ছে ফরগেটের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভুলে গিয়েছিল। তাহলে ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগেটেন, ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই, মাস্ট হ্যাভ ফরগেটেন মানে নিশ্চয়ই ভুলে গিয়েছিল। টু ব্রেথ, কী ভুলে গিয়েছিল? টু ব্রেথ মানে শ্বাস নেওয়া। তাহলে ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপার বিস্মৃতি ছিল তার মৃত্যুর কারণ, এবং তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। শি সেড, তিনি বললেন, দ্যাট ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ, ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। সো হি ডাইড, তাই তিনি মারা গিয়েছেন। তারপরে দেখো অ্যাক্টিভিটি ফোরে বলার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ন্যারেশন চেঞ্জ করতে বলছে। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। নিচের এই সেন্টেন্সগুলোর আমাদেরকে উক্তি পরিবর্তন করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। বোঝা গেল? দেখো ন্যারেশন চেঞ্জ বলতে কি, একটা কথা, ঠিক আছে, ধরো একে বললো, একটা কথা একে বললো, আর ধরো আমাকে বললো, এটা আমি, এটা আরেকজন, এটা ধরো হচ্ছে রাম আমাকে বললো, আর আমি আবার আরেকজনকে বললাম, ঠিক আছে। তাহলে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট। রাম আমাকে সরাসরি বললো, এটা হচ্ছে ডাইরেক্ট। আমি রামের কথাটা আরেকজনকে বললাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে এইখানে যতগুলো এখানে ন্যারেশন দেওয়া, যতগুলো সেন্টেন্স দেওয়া, প্রত্যেকটা ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে, ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। এটাকে আমাদেরকে ইনডাইরেক্টে করতে হবে। তো ন্যারেশন করার কিছু নিয়ম আছে, এখন সম্পূর্ণটা এখানে এই ভিডিওতে আলোচনা করা যাবে না, কারণ তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শর্টকাটে তোমাদেরকে যতটুকু বোঝানো যায় আমি বলছি। আর যদি তোমার ন্যারেশন সম্পর্কে একদমই না জেনে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে ন্যারেশনের আর একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ন্যারেশনটাকে ডিটেইলি দেখতে পারবে। তো এখানে ন্যারেশন অর্থাৎ উক্তি, আমাদেরকে উক্তি পরিবর্তন করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। বোঝা গেল? এখানে এ নাম্বারে বলা, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমোরো। বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড মানে বুলবুলি তার বন্ধুকে বলল, উইল ইউ কাম টুমোরো, তুমি কি আগামীকাল আসবে। তাহলে এটা দেওয়া হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, মানে বুলবুলি সরাসরি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আগামীকাল আসবে। আর এটাকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন আমরা এটাকে এইভাবে বলবো, মানে আমাদের মতন করে বলতে হবে, যে আমরা তখন বলবো যে বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে সে কি আগামীকাল আসবে। আমরা ইনডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটাকে এভাবে লিখব যে বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো সে কি আগামীকাল আসবে। এখানে ইউটা, তুমিটা কী হবে? সে হবে। ইউটা হবে হচ্ছে হি, ঠিক আছে, হি হবে সেই কারণ এখানে হিজ ফ্রেন্ড, ঠিক আছে, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো, এটা হিজ ফ্রেন্ড দাও, হিজ যেহেতু দেওয়া, তাহলে আমরা এখানে হচ্ছে হি দিব, ঠিক আছে। আর যদি হার দেওয়া থাকতো তাহলে আমরা এখানে হচ্ছে সি দিতাম। তো
এই যে এখানে সেইটটা দেখো, এই সেইটটা, এই সেইট বাই যে সে প্রত্যেকটা লাইনের মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, প্রত্যেকটা ন্যারেশনের মধ্যে দেওয়া সেইট বা সে দেওয়া আছে। এই সেইট বা সে এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে স্টেটমেন্টটুকু দেওয়া, এই যে এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে দেওয়া ইনভার্টেড কমার মধ্যে যে স্টেটমেন্টটুকু দেওয়া, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ। তো আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করার সময় সবসময় এই রিপোর্টিং স্পিচের মধ্যে লক্ষ্য রাখতে হবে রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে আছে। এটা যদি হচ্ছে প্রশ্নবোধক প্রশ্নসূচক বাক্য হয়, তাহলে এটা হবে হচ্ছে এই সেইটটা তখন হবে হচ্ছে আস্কড। যদি এই রিপোর্টিং স্পিচটার মাধ্যমে বোঝানো হয় যে বক্তা এখানে অনুরোধ করেছে, তাহলে এই সেইটটা তখন হবে হচ্ছে রিকোয়েস্ট। যদি এই রিপোর্টিং স্পিচের মধ্যে বোঝা যায় যে বক্তা আদেশ করছে, তাহলে আমার তখন এই সেইটাই বা এই সেটা হবে তখন হচ্ছে অর্ডার। যদি এই রিপোর্টিং স্পিচের দ্বারা বোঝানো হয় যে বক্তা কোনো ইচ্ছা প্রকাশ করছে, তখন হবে হচ্ছে উইশড, তখন সেইট বা সেটা হবে হচ্ছে উইশড। তো আমাদের প্রথমে এ নাম্বারে বলা, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো। তো এখানে এই দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, তো এখানে জিজ্ঞাসা করেছে যে তুমি কি আগামীকাল আসবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তো প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে এই সেইটটা কী হবে, আস্কড হবে। তাহলে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড, এই দ্বারাও দেখাচ্ছে। এই যে এ নাম্বারটা দেখো, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো। বুলবুলি তার বন্ধুকে বললো তুমি কি আগামীকাল আসবে। তো এটার ন্যারেশন, এটাকে চেঞ্জ করলে, এই ন্যারেশনটাকে চেঞ্জ করলে এরকম হবে যে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড, বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো ইফ হি উইল ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। তো এখানে ইফটা কেন হলো আগে বলছি। যদি আমাদের এই প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যদি আমাদের রিপোর্টিং স্পিচের প্রথমে যদি WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, WH ওয়ার্ড বলতে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এই সমস্ত শব্দ এরকম 10-12টার মতন শব্দ আছে, এগুলোকেই WH ওয়ার্ড বলা হয়। কিন্তু এখানে WH ওয়ার্ড দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে ওই WH ওয়ার্ডেই থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে WH ওয়ার্ড দেওয়া নেই, এখানে দেওয়া আছে উইলটা WH ওয়ার্ড না। তাই আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রাখার জন্য এটাকে কি করব, এটাকে যেহেতু WH ওয়ার্ড নেই, তাহলে আমরা এখানে উইলের পরিবর্তে এখানে ইফ দিব। ইফ হি উড, তাহলে হিটা কেন দিলাম, ইউ এর পরিবর্তে হি, কারণ যেহেতু এটাকে আমরা নিজেদের মতন করে বলছি যে বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো সে কি আগামীকাল আসবে, যেহেতু আমরা সে ব্যবহার করছি, তাই সের জন্য এই ইউ এর পরিবর্তে আমরা এখানে হি লিখব। তাহলে ইফ হি উড, উইলের পাস্ট ফর্ম উড, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন হচ্ছে এই রিপোর্টিং স্পিচে যে ভার্ব দেওয়া থাকবে, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম হবে। তাহলে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, দেখো কামটাও কিন্তু এটা ভার্ব, কাম মানে হচ্ছে আসা, এটা ভার্ব। তাহলে আমি যেহেতু প্রথমে বললাম যে রিপোর্টিং স্পিচে যদি কোনো ভার্ব থাকে সেটাকে আমরা কী করবো, পাস্ট ফর্মে করবো। তো এখানে দেখো দুটা ভার্ব একটা একই সেন্টেন্সে কখনো দুটা ভার্ব পাস্ট ফর্মে হয় না, তাই আমরা উইলটাকে পাস্ট ফর্মে করলাম আর কামটা প্রেজেন্ট ফর্মেই রাখলাম। তো উইলটাকে উড করলাম এবং কামটা কামই রাখলাম। তাহলে ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, টুমোরোটা হয়ে যাবে তখন নেক্সট ডে। তাহলে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো সে কি আগামীকাল আসবে। আমরা নিজেদের মতন করে বললাম, কথাটাকে আমরা নিজেদের মতন করে বললাম যে সে কি আগামীকাল আসবে। তারপরে বি নম্বরে বলা, পৌলমি সেইস আই অ্যাম ফাইন। পৌলমি বলল আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এখানে আমি বলতে বা আই বলতে পৌলমিকে বোঝানো হয়েছে। তো পৌলমি বলল যে আমি ভালো আছি। এই সেন্টেন্সটাকে যখন আমরা নিজেদের মতন করে বলবো, তখন এইভাবে বলবো যে পৌলমি বলল সে ভালো আছে। তো এখানে পৌলমি যেহেতু মেয়ে, তাহলে আমরা সের জন্য আমরা এখানে হি ব্যবহার করব না, সি ব্যবহার করব, কারণ হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হয়। তাহলে পৌলমি বলল সে ভালো আছে। তো এখানে আর একটা ওয়ার্ড তোমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে দ্যাট। আমরা আগের সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করিনি, কারণ সে আগের সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয় না। প্রশ্নসূচক বাক্য আর হচ্ছে আদেশসূচক বাক্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার হয় না, আর বাকি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাটটা ব্যবহার হয়। তো এটা যেহেতু
এখানে কী বলছে, পৌলমি সেজ আই অ্যাম ফাইন, পৌলমি বললো আমি ভালো আছি। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে আদেশসূচক বাক্য না, ঠিক আছে। তো এটা এমনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয় বা বিবৃতিসূচক বাক্য। তো এই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এই কমা এবং এই ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট ব্যবহার হবে। তো পৌলমি সেইস দ্যাট, পৌলমি বলল যে শি ইজ ফাইন, সে ভালো আছে। তো এই সেন্টেন্সটাকে পৌলমি সেইস আই অ্যাম ফাইন, এটাকে যখন আমরা নিজেদের মতন করে বলবো তখন এটা এরকম হবে যে পৌলমি বলল যে সে ভালো আছে। পৌলমি সেইস দ্যাট শি ইজ ফাইন। শি এর সঙ্গে তো অ্যাম ব্যবহার হয় না, শি এর সঙ্গে ইজ ব্যবহার, এখানে আই এর সঙ্গে অ্যাম ব্যবহার হয়, তাই আমরা আই অ্যাম এখানে লিখেছিলাম। আর এখানে শি এর সঙ্গে অ্যাম ব্যবহার হয় না, হি বা শি এর সঙ্গে ইজ ব্যবহার হয়, তাহলে শি ইজ ফাইন, সে ভালো আছে। সি নম্বরে বলা, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বললেন কিপ কোয়াইট, চুপ থাকতে। কিপ কোয়াইট, কোয়াইট মানে চুপ থাকা বা নীরব থাকা। তাহলে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে চুপ থাকতে বললেন। তাহলে এই সেন্টেন্সটা পড়ে কি মনে হলো? শিক্ষক মহাশয় কি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করলো? নিশ্চয়ই না, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে আদেশ করলো, চুপ থাকার জন্য আদেশ করলো। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন নিজের মতন করে বলবো তখন আমরা কীভাবে বলবো? যে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে আদেশ করলো চুপ থাকার জন্য, বা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে চুপ থাকার জন্য আদেশ করলেন। তাহলে এটাকে ইংরেজিতে লিখলে এইভাবে হবে যে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস। এখানে যেহেতু সেইট ছিল, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইট, তাহলে যেহেতু এই সেটা পাস্ট ফর্মে ছিল তাই আমরা অর্ডারটাকেও পাস্ট ফর্মে রাখবো। এটা সেইট ছিল তাই আমরা এটাকেও অর্ডার করলাম। তাহলে যেহেতু এটা হচ্ছে কি আদেশসূচক বাক্য ছিল, যে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে আদেশ করলো, তাই আমরা এখানে অর্ডার ব্যবহার করব, সেইডের পরিবর্তে অর্ডার ব্যবহার করব। তাহলে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে আদেশ করলেন, কি আদেশ করলেন? টু কিপ কোয়াইট। টুটা এখানে চলে আসবে, টুটা হচ্ছে স্টুডেন্টের পরে ব্যবহার হবে, ঠিক আছে। এখানে সেইট টু দেওয়া ছিল, এই সেইট টু এর টুটা স্টুডেন্টসের পরে ব্যবহার করা হবে। তাহলে স্টুডেন্টস টু কিপ কোয়াইট, চুপ থাকতে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। ডি নম্বরে বলা, মাই মাদার সেইড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। মাই মাদার সেইড টু মি, আমার মামাকে বললেন, মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্ন যেন সত্যি হয়। আমার মা আমাকে বললেন তোমার স্বপ্ন যেন সত্যি হয়। তাহলে এই সেন্টেন্সের দ্বারা কি মার ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, যে মার ইচ্ছা যে আমার স্বপ্ন যেন পূর্ণ হয়। তাহলে ইচ্ছাসূচক বাক্যের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এই ইচ্ছাসূচক বাক্যের ক্ষেত্রে এই সেইটটা তখন উইশে পরিণত হবে, সেইটটা উইশে পরিণত হবে। যদি এখানে সে থাকতো তাহলে আমরা উইশ লিখতাম, WISH। যেহেতু যেখানে সেইড আছে, SAID, সেইট, সের পাস্ট ফর্ম সেইট, তাই আমরা উইশের পাস্ট ফর্ম উইশড লিখবো, WISHED, উইশড। তাহলে মাই মাদার উইশড, আমার মা ইচ্ছে করলেন, দ্যাট মাই মাদার উইশড দ্যাট মাই, তখন এখানে ইয়োর ড্রিমটা হবে হচ্ছে মাই ড্রিম। আমার মা ইচ্ছা প্রকাশ করলেন তোমার স্বপ্ন যেন সত্যি হয়। তো তোমার স্বপ্নটা আমার স্বপ্ন হবে, যে আমার মা ইচ্ছে প্রকাশ করলেন আমার স্বপ্ন যেন সত্যি হয়। আমরা যখন সেন্টেন্সটাকে নিজেদের মতন করে বলতে যাব তখন এইভাবে বলবো যে আমার মা ইচ্ছে প্রকাশ করলেন আমার স্বপ্ন যেন সত্যি হয়। তাই আমার স্বপ্ন যেহেতু, তাই আমরা এখানে ইয়োর ড্রিমটাকে মাই ড্রিমসে পরিণত করবো, ঠিক আছে। তাহলে মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। তাহলে কী বললাম, এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে মে, এই মেয়েটা কী হবে? মেয়ের হচ্ছে পাস্ট ফর্ম হবে, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। ইয়োর ড্রিমস মাই ড্রিমস মাইট কাম ট্রু, আমার মা আশা করলেন যে আমার স্বপ্ন যেন সত্যি হয়। মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এই কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট ব্যবহার হলো, ঠিক আছে। এই দ্যাট দিয়ে এখানে এই কমা দিয়ে দুইটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে সেপারেট করা ছিল। এই টোটাল সেন্টেন্সটাকে দুভাগে ভাগ করেছে, আর আমরা এই কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করে এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জোড়া লাগিয়েছি। তারপরে ই নম্বরে বলা, দ্য স্টুডেন্টস সেইড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। দ্য স্টুডেন্টস সেইড, ছাত্রছাত্রীরা বললেন, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, স্যার দয়া করে আমাদেরকে মাঠে খেলার জন্য অনুমতি দিন। অ্যালাউ মানে অনুমতি দেওয়া, স্যার প্লিজ অ্যালাউ আস, স্যার আমাদেরকে দয়া করে অনুমতি দিন,
টু প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করার জন্য। তো এখানে এই সেন্টেন্সের দ্বারা এই যে রিপোর্টিং স্পিচটা দেওয়া যায়, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, এই যে রিপোর্টিং স্পিচটা, এই রিপোর্টিং স্পিচটার দ্বারা কী বোঝানো হচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করছে। প্লিজ বলে নিশ্চয়ই অনুরোধ করা হয়, আদেশ তো করা হবে না প্লিজ, তাই না? তাহলে প্লিজ তো অনুরোধ করছে, যে স্যারের কাছে ছাত্রছাত্রীরা অনুরোধ করছে যে স্যার প্লিজ আমাদেরকে মাঠে খেলতে দিন। তাহলে এখানে যেহেতু অনুরোধ করা বোঝাচ্ছে, তাই এখানে এই যে সেইটটা ট্রান্সফর্ম হবে হচ্ছে রিকোয়েস্টে। অনুরোধকে ইংরেজিতে রিকোয়েস্ট বলা হয়, তাই এই সেইটটা রিকোয়েস্টে পরিণত হবে। তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার, স্যারটা হবে দেয়ার স্যার, বা তোমরা দা স্যার লিখতে পারো। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার বা দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করলেন তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করলেন তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। তাহলে এখানে দেওয়া ছিল, প্রশ্নে আমাদের দেওয়া ছিল দ্য স্টুডেন্টস সেইড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। ছাত্রছাত্রীরা বলল স্যার দয়া করে আমাদেরকে মাঠে খেলতে দিন। তো এই সেন্টেন্সটা যখন আমরা নিজেদের মতন করে বলবো তখন এইভাবে বলবো যে ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করলেন তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য অনুরোধ করলেন। তাহলে সেইটাকে আমরা যখন ইংরেজিতে লিখবো তখন এইভাবে লিখবো যে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। আজটা হবে হচ্ছে দেম, ঠিক আছে? এখানে আজ ব্যবহার করা হয়েছিল যে আমাদেরকে মাঠে খেলতে দিন। আর যখন আমরা এই ন্যারেশনটাকে চেঞ্জ করে ইনডাইরেক্ট ন্যারেশনে লিখবো তখন আজটা হবে হচ্ছে দেম, যে তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করেন। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করলো তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। তারপরে দেখো এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5-এ বলা, ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। আর্টিকেল প্রিপোজিশন তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে বলা হয়েছে যে নিচের প্যাসেজটাতে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু ইনকারেক্ট আর্টিকেল প্রিপোজিশন ইউজ করা হয়েছে। কিছু ভুল, ইনকারেক্ট মানে কি ভুল, কিছু ভুল আর্টিকেল আর প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স। তো আমাদেরকে সেই ভুল আর্টিকেল আর প্রিপোজিশনটার নিচে আন্ডারলাইন করতে হবে, সেটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং তার পরিবর্তে রিপ্লেস মানে কি তার পরিবর্তে আমাদেরকে সেখানে যে সঠিক আর্টিকেলটা বা যে সঠিক প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটাকে আমাদেরকে লিখতে হবে। তো দেখো আগে থেকে আমি লিখে রেখেছি এখানে। তো এখানে আগে বলা ছিল যে অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবাউট আ বোট। অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবাউট আ বোট। এক শীতের রাতে আমি এক নৌকাতে উঠলাম। তাহলে অন হবে না, এখানে হবে ইন, ঠিক আছে? তাহলে এটা অনের নিচে আমরা দাগ দিয়ে আন্ডারলাইন করি, সরি পেনটা লিখছে না। তাহলে এখানে অনটা হবে না, অনের পরিবর্তে হবে ইন অ্যান না। এখানে দেখো অ্যান আমরা সবাই জানি যে অ্যান ভাওয়েলের সামনে বসে। যদি কোনো শব্দের প্রথম বর্ণটা ভাওয়েল হয়, ভাওয়েল বলতে এ ই আই ও ইউ, এই এ ই আই ও ইউ এর মধ্যে যে কোনো একটা বর্ণ দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে সেই শব্দের প্রথমে অ্যান ব্যবহার করা হয়। কিন্তু এখানে উইন্টারের প্রথম বর্ণটা হচ্ছে ডাব্লু, আর ডাব্লু হচ্ছে ভাওয়েল না, ডাব্লু হচ্ছে কনসোনেন্ট। যেহেতু ডাব্লু কনসোনেন্ট তাহলে এখানে অ্যান হবে না, এখানে হবে হচ্ছে এ। তাহলে ইন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবাউট আ বোট। এক শীতের রাত্রে আমি এক নৌকাতে চড়লাম। অ্যাবাউট মানে হচ্ছে চড়া বা ওঠা। ইট ওয়াজ এ মুনলিট নাইট মানে হচ্ছে জ্যোৎস্না রাত্রি। ইট ওয়াজ এ মুনলিট নাইট, এটি ছিল একটি জ্যোৎস্না রাত্রি। ফুল অন স্টার্স মানে তারায় পরিপূর্ণ। কিন্তু দেখো ফুলের পরে অন ব্যবহার হয় না, ফুলের পরে অফ ব্যবহার করা হয়। ফুল অফ স্টার্স হবে, এখানে অনের পরিবর্তে অফ হবে, ঠিক আছে? তাই আমরা অনের নিচে আন্ডারলাইন করলাম এবং অনের পরিবর্তে আমরা কী লিখবো, অফ লিখবো। তাহলে ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, এটি ছিল তারায় পরিপূর্ণ। ফুল অফ মানে পরিপূর্ণ, তাহলে আর স্টার্স মানে হচ্ছে তারা, তাহলে এটি ছিল তারায় পরিপূর্ণ এক জ্যোৎস্না রাত্রি। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড মানে বাঁধা। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড, নৌকাতে বাঁধা ছিল। কোথায় বাঁধা ছিল?
আপ এ গ্রেট রিভার, সরি রিভার মানে হচ্ছে নদী। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার, তাহলে আপ মানে হচ্ছে ওপরে, নৌকাটি কি নদীর ওপরে বাঁধা ছিল? না, আপ হবে না, এটা হবে ইন মানে হচ্ছে মধ্যে, নৌকাটি নদীর মধ্যে বাঁধা ছিল। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপের পরিবর্তে হবে হচ্ছে ইন এ গ্রেট রিভার, নৌকাটি গ্রেট রিভার মানে এক বড় নদীতে বাঁধা ছিল। I was thrilled to see a beauty of nature. I was thrilled, আমি আশ্চর্যিত হয়ে গিয়েছিলাম, টু সি দেখে, এ বিউটি অফ নেচার। দেখো এ বিউটি হয় না, দ্য বিউটি হয়, তাহলে এর নিচে আমরা আন্ডারলাইন করলাম এবং এর পরিবর্তে একে রিপ্লেস করে আমরা কী লিখবো এখানে? দ্য লিখবো। আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার। অফের পরে তোমরা এখানে দা লিখতে পারো, ঠিক আছে? অফ এবং নেচারের মাঝখানে তোমরা দা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার, বা আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ দ্য নেচার। আমি নেচার মানে কি? প্রকৃতি, প্রকৃতির বিউটিকে দেখে বা প্রকৃতির সৌন্দর্যকে দেখে আমি থ্রিলড হয়ে গিয়েছিলাম, আমি আশ্চর্যিত হয়ে গিয়েছিলাম বা আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। বোঝা গেল? এখানে তোমরা যখন এটাকে লিখবে তখন এই ইনকারেক্ট যে আর্টিকেল প্রিপোজিশনগুলো আছে এগুলোকে তোমরা না লিখে তোমরা যেটা কারেক্ট, যেটা সঠিক সেটাকে লিখে তোমরা একবারে সেন্টেন্সটাকে, প্যাসেজটাকে তৈরি করবে। তাহলে আরেকবার ঠিক করে পড়ছি আমরা। ইন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবাউট আ বোট, ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড ইন এ গ্রেট রিভার, আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ দ্য নেচার। বোঝা গেল? তো আশা করি তোমরা আজকে ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য